আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা এই দুর্লভ উপন্যাসটি নিয়ে আলোচনা। শুরুতেই বলে নিচ্ছি যে আলোচনায় কি থাকছে। কাশবনের কন্যা শামসুদ্দিন আবুল কালাম, যার সম্পর্কে একটু না বললেই নয়। এখানে বিশেষ বিশেষ স্থানগুলো দেওয়া রয়েছে। দুটো কাহিনীতে যে এটি বর্ণিত হয়েছে সেই দুটো কাহিনীর মূল চরিত্রসমূহগুলো দেওয়া রয়েছে, মূল বিষয়বস্তু, প্রধান চরিত্রসমূহ, উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্ট। তো শুরু করছি কাশবনের কন্যা। কাশবনের কন্যা কাকে বলা হয়েছে, কেন বলা হয়েছে, এই আলোচনাটি আমরা যখন সেই প্রধান চরিত্রে চলে যাব তখনই বলবো। শামসুদ্দিন আবুল কালাম। শামসুদ্দিন আবুল কালাম বরিশাল জেলার নলছিটি থানার অন্তর্গত কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নিম্নবর্গের মানুষ ও তাদের জীবন ছিল তার সাহিত্য রচনার মূল উপযোগ্য বিষয়। অর্থাৎ শামসুদ্দিন আবুল কালাম যেখানে জন্মগ্রহণ করেছেন বরিশাল জেলায়, তো সেই বরিশাল অঞ্চলটি এই দক্ষিণ অঞ্চলগুলোতে বসবাস করা অনেক বেশি কঠিন, বা তাদের যে জীবনযাত্রা, তাদের যে জীবন প্রবাহ, জীবন জীবিকা অত্যন্ত দুর্বিষহ এবং কষ্টকর। চর অঞ্চল বলা যেতে পারে, এপার ভাঙে ওপার গড়ে। আর এই বালুচরের মধ্যে আসলে ফুল ফুটানো বা চাষাবাদ করা, ফসল ফলানো অনেক বেশি কষ্টকর। তো এটা যেহেতু কাশবনের কন্যা 1954 সালে এটি প্রকাশিত হয়, তো 54 সালের দিকে কিন্তু আমরা ততটাও উন্নত ছিলাম না। যখন আমাদের যুক্ত ফ্রন্ট নির্বাচন হয় তখনই কিন্তু এই উপন্যাসটি শামসুদ্দিন আবুল কালাম রচনা করেন। তো তৎকালীন সময়ে কিন্তু আসলে কৃষিকাজ এবং মৎস্য সংগ্রহের উপর অনেকেরই জীবন জীবিকা ধারণ করত। তো সেক্ষেত্রে তাদের অনেক বেশি দুর্বিষহ জীবনযাপন করতে হতো। সেই চিত্রগুলো শামসুদ্দিন আবুল কালাম প্রত্যক্ষভাবে তিনি অবলোকন করেছেন। এই জন্যই তিনি বরিশাল অঞ্চলটাকে নিয়েই, অর্থাৎ তার জন্মভূমিকে নিয়েই, সেই সাথে সেই গ্রাম্য বাংলার যে প্রেমের চিত্র রয়েছে, রোমান্টিক চিত্র রয়েছে, সেই দারিদ্রতা এবং রোমান্টিকতার আদলে সব কিছুর সংস্পর্শে সবকিছু মিশিয়ে তিনি সুন্দর একটি উপন্যাস রচনা করেছেন। তার জন্ম হচ্ছে 1926 সালে এবং 1997 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো শামসুদ্দিন আবুল কালামের এটি হচ্ছে প্রথম উপন্যাস। এই উপন্যাসে মোট 25টি পরিচ্ছেদ রয়েছে। এখানে আমি কিছু কিছু নৌকার নাম দিয়েছি। এটা হচ্ছে আঞ্চলিক ভাষায় তারা বলে নৌকা। এই যে বজরা, পানসি, মুঠিয়া, কেরায়া, এগুলো মূলত নৌকার নাম, যা এক একটা অঞ্চলে এক একভাবে বলে, বা এক একটা নৌকার অবশ্য এক একটা বৈশিষ্ট্যও থাকে। যেমন কেরায়া হচ্ছে ছোটোখাটো নৌকা, বা পানসিকে দেখা যায় অনেক সুন্দর মানে বাঁকানো, সেই অনুযায়ী কিন্তু আসলে এই নামগুলো দেওয়া হয়েছে আঞ্চলিক ভাষায়। এরপর আমরা এখানে দেখি বিভিন্ন স্থানগুলোর নাম দেওয়া রয়েছে। আমরা এই উপন্যাসে দেখতে পারবো নলশিরিগঞ্জ, জলশিরিগঞ্জ, সুবিদপুর, ধবলার চর, কামদেবপুর, বৈশাখী গ্রাম, দেহলি দুয়ার, নাচমহল, আরো রয়েছে বেশ কিছু নাম। তো এগুলো মোটামুটি আমরা পেয়ে থাকি। এখানে মূলত দুটো প্রেম কাহিনী বর্ণিত হয়েছে। একটা হচ্ছে সখিনা হোসেন এবং মেহেরজানের প্রেম কাহিনী, আরেকটা হচ্ছে কানু শিকদার এবং জবেদার প্রেম কাহিনী। তো আমরা মূল বিষয়বস্তুতে দেখি যে আসলে এটার মূল বিষয়বস্তুটি কি। মূল বিষয়বস্তু হচ্ছে বৃহত্তর বরিশাল জেলার, অর্থাৎ দক্ষিণাঞ্চলের, যেখানে শামসুদ্দিন আবুল কালাম জন্মগ্রহণ করেছেন, বৃহত্তর বরিশাল জেলার দক্ষিণাঞ্চলের নিম্নবর্গের মানুষকে কেন্দ্র করে নদী ও সমুদ্র নির্ভর মানুষের সংগ্রাম, সংক্ষোভ, আশা, আকাঙ্ক্ষা, বেদনা, বিপর্যয়, হতাশা, বিশ্বাস, সংস্কার, ইতিহাস, ঐতিহ্য, সঙ্গীত, বৈশাখী পূর্ণিমা, চৈত্র সংক্রান্তি মেলা, আঞ্চলিক পরিবেশ, উপভাষা, নদী, মাঝি, প্রকৃতি, নারীদের দুরবস্থার চিত্র, বেশ্যাবৃত্তি, চর দখল, অজ্ঞাত বাবুদের ক্ষমতার দাপট, রূপকথা, উপকথা, হতাশা ও অচরিতার্থকে শব্দরূপে প্রকাশ করেছেন। অর্থাৎ দক্ষিণ বাংলার পুরো সমাজ চিত্রকে তিনি তুলে ধরেছেন। এখানে কিন্তু আমি মোটামুটি আমি সকল কিছু তুলে ধরার চেষ্টা করেছি, বা এই উপন্যাসে কি কি চিত্রগুলো ফুটে তুলেছেন। অর্থাৎ দক্ষিণ অঞ্চলগুলো যেগুলো রয়েছে, যেমন সিলেট, বরিশাল, নোয়াখালী, কক্সবাজারের ওইদিকে, আসলে এই দক্ষিণ অঞ্চলগুলো আসলে মানুষ বসবাস করার জন্য মোটামুটি অনুপযোগী। এখানে যারা আসলে বসবাস করতো চর অঞ্চলে, তাদের কিন্তু জীবনটা অনেক বেশি সংকটময় ছিল, কষ্টকর ছিল। সেখান থেকে আসলে কোনো কিছু ফলন ঘটানো অনেক বেশি দুঃসাধ্য ব্যাপার ছিল। কিন্তু তারপরও মানুষ সেখানে বেঁচে ছিল। সেই দারিদ্রতার, সেই সংকটময় অবস্থান কাটিয়েই তারা সেখানে জীবন জীবিকা নির্বাহ করত। তো সেই চিত্রগুলোই কিন্তু এখানে দেখিয়েছেন। কাশবনের কন্যা উপন্যাসে যে বরিশাল অঞ্চলের নদী, মাঝি, প্রকৃতির মধ্যে যেমন ঐশ্বর্য রয়েছে, ঠিক তেমনি কিন্তু সর্বনাশও রয়েছে, সংহারকারিণীও রয়েছে। যখন তুফান আসে তখন কিন্তু গাঙের পানি একেবারে উছলে যায়।
তখন এপার থেকে ওপারে ভেঙে যায়, মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে ওঠে। গাছ গাছালি ঘরবাড়ি কিছুই পরোয়া করে না, সকল কিছু ভেঙে একেবারে নতুন করে জীবন সাজাতে হয়। এটাই হচ্ছে বরিশাল অঞ্চলের বা দক্ষিণ অঞ্চলের মানুষের দুর্ভোগের একমাত্র কারণ। বিশেষ করে চৈত্র বৈশাখ মাসে গাছ গাছালি ঘরবাড়ি কিছুই থাকে না। বর্ষায় তো প্রচুর বন্যা হয়, আর এই বন্যায় সব কুল একদম ছাপিয়ে নিয়ে যায়। জীব জন্তু কুমির কামড় সকল কিছু দিয়ে ভরে যায়। তো সেই দারিদ্র মানুষের সংগ্রাম সংক্ষোভ রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, বেদনা বিপর্যয় রয়েছে, হতাশা বিশ্বাস রয়েছে, তাদের সংস্কার রয়েছে, তাদের নিজস্ব কৃষ্টিকালচার রয়েছে। আমরা এখানে দেখতে পারবো ইতিহাস ঐতিহ্যও রয়েছে। তারা এখানে আমরা দেখি গীতিকথা, তারপরে হচ্ছে রূপকথা উপকথা, এগুলো দেখি। সঙ্গীত দেখতে পারি, গীতকথা কিন্তু সেখানে জারি সারি এগুলো আমরা দেখতে পারি। বৈশাখী পূর্ণিমাও দেখতে পারি। চৈত্র সংক্রান্তি মেলা যে রয়েছে, সেই মেলা সব কিছু ছাপিয়ে এত দারিদ্রতা এত দুর্বিষহ জীবনকে পেরিয়ে তারা আবার কখনো কখনো আনন্দ উল্লাসেও মেতে উঠতে দেখি। আঞ্চলিক পরিবেশ তো রয়েছে, উপভাষা রয়েছে, যার যার ভাষা। এখানে কিন্তু অসংখ্য ভাষাও রয়েছে, যা নদী মাঝি প্রকৃতি রয়েছে। তারপর নারীদের দুরবস্থার চিত্র এখানে দেওয়া হয়েছে, বেশ্যাবৃত্তি দেখানো হয়েছে, চর দখল করা, এটা হচ্ছে মানে চর ভাঙার পর মানুষের মধ্যে যে একটা বিবাদ, এগুলো রয়েছে। ডাকাতি রয়েছে, অজ্ঞাত বাবুদের যে ক্ষমতার দাপট, তারা হচ্ছে অনর্থক খাজনা আদায় করেন। রূপকথা উপকথার গল্পগুলো রয়েছে। সার্বিক দৃষ্টিকোণ থেকে কিন্তু আসলে কাশবনের কন্যা দেখানো হয়েছে দুটি রোমান্টিক উপাখ্যানের মধ্য দিয়ে। অর্থাৎ এখানকার মানুষের নদী মাঝি প্রকৃতির সঙ্গে চলমান মানব জীবন আসলে একত্রীকরণ করে দেখিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের স্বপ্নহীন ও সংগ্রামী কৃষক মাঝি নিম্নবিত্ত সকল মানুষকে এখানে চিত্রিত করা হয়েছে। আমি এই পুরো বইটি পড়ে যেটি বুঝতে পেরেছি, এখানে মোটামুটি অসংখ্য চরিত্রই রয়েছে। তো আমি প্রত্যেকটি চরিত্র কিছু কিছু করে তুলে ধরার চেষ্টা করেছি। তো আসছি প্রধান চরিত্র সমূহে। এখানে যে সিকোয়েন্স অনুযায়ী বলতে হবে যে প্রথমে প্রকৃতির চিত্র দেখিয়েছেন, এরপর হচ্ছে হরিণ ও ইলিশ মাছের গল্প বলেছেন, এরপর হচ্ছে হোসেন মিয়ার চরিত্র বলেছেন, এরপর হচ্ছে সকিনার চরিত্র বলেছেন। এভাবে যে সিকোয়েন্স অনুযায়ী বলতে হবে বিষয়টি এরকম নয়। আমরা প্রত্যেকটি চরিত্রের মধ্যে দিয়ে আসলে উপন্যাসের যে বাস্তব চিত্র সেগুলো কিন্তু আমরা বুঝতেই পারবো। আমরা কিন্তু দেখি যে প্রথমেই এই যে আমি বলেছি যে 25টি পরিচ্ছেদ দেওয়া আছে, 25টি পরিচ্ছেদ কিন্তু এভাবে দেওয়া আছে, হোসেন 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 সবদার মাঝি শিকদার শিকদার শিকদার, এভাবে কিন্তু দেওয়া আছে 25টি পরিচ্ছেদ। তো আসলে আমরা ওভাবে যাব না, আমরা এই চরিত্রের মধ্যে দিয়েই আমাদের উপন্যাসটিকে পরিস্ফুট করার চেষ্টা করব। তো প্রথমেই কিন্তু আমরা হোসেন চরিত্রকে দেখি। হোসেন চরিত্র আমরা দেখেছি যে এই উপন্যাসের 25টি পরিচ্ছেদের মধ্যে উপন্যাসের 8টি পরিচ্ছেদে হোসেনের চরিত্র বা হোসেনের রোমান্টিকতা, হোসেনের প্রেম, হোসেনের দারিদ্রতা, হোসেনের বাস্তবতা তুলে ধরেছেন লেখক। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি যে হয়তো হোসেনই এই উপন্যাসের নায়ক চরিত্র হতে পারে, কিন্তু আসলে তা নয়। আমরা সব আলোচনা শেষে আমরা দেখব যে হোসেন চরিত্রটি উপন্যাসের মধ্য দিয়েই উনি উধাও হয়ে গিয়েছেন। আসলে একেবারে শেষ পর্যন্ত ছিল শিকদার, অন্য একটি চরিত্র। অর্থাৎ আমরা শেষ পর্যন্ত যাকে পাবো সেই হচ্ছে এই উপন্যাসের মূল নায়ক।
বড় মিয়া বাবু মহাশয় জয় জামালি হচ্ছে আসলে কানু শিকদারের বাবা, তার নাম ছিল। আসলে কানু শিকদার কখনোই সংসার জীবনে তার দাদা, তার বাবা, তার মা কেউই আসলে সংসার জীবনে খুব একটা সুখী ছিল না, হয়তো বা দারিদ্রতার কারণে। এই জন্য সংসার বিমুখতার প্রবণতা তার মধ্যে দেখা যায়। তো এইভাবেই কিন্তু আমরা কোনো কোনো চরিত্রের অস্পষ্টতা পাই, কোনো কোনো চরিত্রের সমাপ্তি ঘটে, আর বিচ্ছেদ থেকেই যায়। আমরা কিন্তু সব শেষে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসলে কাউকেই আমরা একত্রিত করতে পারি না, সকলের মধ্যে আমরা বিচ্ছেদের একটা চিহ্ন দেখতে পারি। এরপর আসছি উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্টে। এটা একটা সামাজিক উপন্যাস। সামাজিক উপন্যাস তখনই বলা হবে যখন ওই সমাজের চিত্রটা পরিস্ফুটভাবে পরিষ্কারভাবে ফুটে উঠবে। সমাজ যখন একটা চরিত্রে উপনীত হবে তখনই কিন্তু তাকে সামাজিক উপন্যাস বলা হয়ে থাকে। তা এই যে বরিশাল অঞ্চলটি, এই পুরো সমাজটাই একটা চরিত্রে পরিণত হয়েছে, এই জন্য কিন্তু এটি একটি সামাজিক উপন্যাস। এরপর হচ্ছে আঞ্চলিক উপন্যাস বলা হয়ে থাকে। বরিশাল অঞ্চলটাকে কেন্দ্র করেই যেহেতু রচিত হয়েছে, বরিশাল অঞ্চলটা একটা কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছে, এই জন্য একটি আঞ্চলিক উপন্যাস বলা হয়ে থাকে। রোমান্টিক উপন্যাস অবশ্যই বলবো, যদিও এটি আসলে নদী মাঝি প্রকৃতির একটা উপন্যাস। দারিদ্রতা, হতদারিদ্রতা, সংগ্রাম, নারীদের দুরবস্থা সকল কিছুর মধ্য দিয়েও কিন্তু আমরা আসলে হোসেন সখিনা, হোসেন মেহেরজানের প্রেম কাহিনী দেখতে পাই। কানু শিকদার এবং জবেদা, তাদের যে আসলে প্রেম কাহিনী, তাদের যে বিচ্ছেদ, এই বিষয়গুলো দেখতে পারি। তো সকল কিছুর মধ্যে দিয়ে আসলে এটিকে রোমান্টিক উপন্যাস বলা হয়ে থাকে। গীত ধর্মী উপন্যাস, আমরা এই উপন্যাসটা যারা আপনারা দেখেছেন, যাদের কাছে বই সংগ্রহ করা নেই, তারা PDF দেখতে পারেন। দেখবেন যে সেখানে মানে একটা করে পেজ দেওয়া, তারপরে পরেই একটা করে বড় বড় গীত দেওয়া আছে। গীত তো আমরা জানি ছন্দে যেটা বলা হয়, যেমন দুনিয়া বিতে সকল পাওয়া যায়, কেবল মনের মতো মানুষ পাওন দেয়। এরপরে দেখা যাচ্ছে বধূ হৃদয়ে যে আমার মানে না বারণ, অঙ্গের যৌবন জ্বালান না মানে শাসন। এভাবে কিন্তু মানে ছন্দে কিন্তু গীত রচনা করা হয়, বা আগেকার মানুষ আসলে মুখে মুখে অনেক গীত বাঁধতে পারতো। তো এই জন্য কিন্তু আমরা দেখি যে পুরো উপন্যাসটার মধ্যে ম্যাক্সিমাম সময় গীতই শুধু গাওয়া। তো এই জন্য তাকে গীত ধর্মী উপন্যাস বলা হয়ে থাকে। প্রতীক ধর্মী উপন্যাস বলা হয়েছে এই জন্যই, কাশবনটা হচ্ছে একটা প্রতীকী চরিত্র হয়ে ফুটে উঠেছে। কাশবনের সাথে জবেদার তুলনা করা হয়েছে, এবং কাশবনের দিকে তাকালেই জবেদার চিত্রটাই যেন কানু শিকদারের ভেসে ওঠে। কাশফুলের, কাশ গাছের যে বৈশিষ্ট্য, জবেদার মধ্যেও সেই একই বৈশিষ্ট্য রয়েছে। তো এই দিক থেকে তাকে প্রতীক ধর্মী উপন্যাস বলা হয়ে থাকে। এছাড়াও এখানে যে বিশেষ বিশেষ অঞ্চলগুলোও কিন্তু আসলে প্রতীকী অঞ্চল হিসেবেই পরিণত হয়েছে। তারপর হচ্ছে ফটোগ্রাফিক উপন্যাস। ফটোগ্রাফিক উপন্যাস বলতে আসলে আমরা খাবলাভাবে দেখতে পারবো যে মনে হচ্ছে যে এটা একটা পুরো ছবি। কাশবনের চিত্রটা একটা ফটোগ্রাফিক বা একটা ছবি। বা এই যে কেওড়া গাছ, কেওড়া হচ্ছে সুন্দরবনের অঞ্চলের একটা সুন্দরী গাছ, মানে এটা একটা ছবি। পড়লেই বা দেখলেই একটা চিত্র ভেসে আসে আমাদের মধ্যে, একটা মানে একটা ছবি ভেসে আসে। এই জন্য কিন্তু এটিকে ফটোগ্রাফিক উপন্যাস বলা হয়। মিথিক্যাল বা পৌরাণিক উপন্যাস বলা হয়ে থাকে পুরাণ থেকে যেই চরিত্র বা বিষয়বস্তুগুলো নেওয়া হয়ে থাকে, বা অতীত কোনো ঘটনা থেকে যে বিষয়বস্তু বা চরিত্র নেওয়া হয়ে থাকে, সেগুলো হচ্ছে পৌরাণিক বা মিথিক্যাল উপন্যাস বলা হয়ে থাকে। তো এই কাশবনের কন্যাও কিন্তু কোনো পুরাণ চরিত্র বা অতীত কোনো চরিত্র বা ঘটনা বা বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে, এই জন্য এটিকে কিন্তু মিথিক্যাল বা পৌরাণিক উপন্যাস বলা হয়ে থাকে। এরপর হচ্ছে মার্ক্সবাদ। আমরা কিন্তু এখানে অদৃশ্য বা অস্পষ্ট মার্ক্সবাদ দেখতে পারি। কেন? এই যে মনসব সর্দার যে ভাটি অঞ্চলে যে হতদরিদ্রদের নিয়ে যে গ্রাম রচনা করতে চেয়েছিল, বড় মিয়া যে সমাজ রচনা করতে ছিল, সে রাষ্ট্রহীন শ্রেণীহীন সমাজ গড়ে তুলতে চেয়েছিল, সেটা যদিও দুর্বিষহ বা কষ্টকর জায়গা, কিন্তু তারপরও সেখানে একটা রাষ্ট্রহীন সমাজহীন শোষণহীন সমাজ গড়ে ওঠার কিন্তু আভাস আমরা এখানে দেখতে পারি। এজন্যই কিন্তু এখানে আমরা বলতে পারি যে এটা একটা মার্ক্সবাদী উপন্যাস। যদিও বিষয়টি ধোঁয়াশা বা অস্পষ্ট, কিন্তু আমরা বলতেই পারি যে এটি একটি মার্ক্সবাদী উপন্যাস। এই উপন্যাসের সাথে কিন্তু অনেকটাই মিল রয়েছে পদ্মা নদীর মাঝি উপন্যাসের। এখানে হোসেন মিয়া চরিত্রের সাথে কিন্তু এই যে বড় মিয়ার চরিত্রের সাথে অনেক মিল পাওয়া গিয়েছে। হোসেন মিয়ারও যেমন একটা স্বপ্ন ছিল যে ময়নাদ্বীপ সে গড়ে তুলবে, সে হচ্ছে আসলে চরের মধ্যে ফসল ফলাবে, চাষাবাদ করবে, এরকম কিন্তু বড় মিয়ার একটা ইঙ্গিত আমরা দেখি। তারও একটা স্বপ্ন, ভাটি অঞ্চলে আসলে হতদরিদ্রতা গিয়ে চরের মধ্যে তারা আসলে ফসল বা চাষাবাদ করবে, বা তারা তাদের জীবন জীবিকা সুন্দরভাবে নির্বাহ করবে, এরকম কিন্তু একটা স্বপ্ন আমরা বা অবস্থা দেখতে পারি। এই দিক থেকে কিন্তু আসলে পদ্মা নদীর মাঝি এবং কাশবনের কন্যা উপন্যাসের মধ্যে অনেকটাই মিল আমরা দেখতে পারি। তো সর্বসাকল্যে বলবো যে আসলে এই উপন্যাসে দক্ষিণ পশ্চিম বাংলার উপকূলবর্তী জীবনের যে চিত্র, তাদের যে দুর্বিষহ, তাদের যে যন্ত্রণাময়, তাদের যে কষ্টকর জীবনের চিত্র, কবিয়াল জীবনের চিত্র, প্রেমের চিত্র, এগুলো কিন্তু এখানে সুস্পষ্ট হয়েছে। নিম্নবর্গীয় যে চিত্রগুলো রয়েছে, আসলে এখানে যদি এক্সামের মধ্যে যারা অনার্স লেভেলে রয়েছেন, বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, যারা হচ্ছে 7 কলেজ রয়েছেন, যাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে, এখানে কিন্তু
আপনারা সার্বিক বিষয়টা জেনেই নিলেন যে আসলে এখানে প্রধান চরিত্রগুলো কি, উপন্যাসের বৈশিষ্ট্যটা কি, মূল বিষয়বস্তু কি। যাদের এই টোটাল কনসেপ্টটা ক্লিয়ার থাকবে তাদের আমি আশা করি যে তাদের আসলে কোনো প্রশ্নই, কোনো ব্যাখ্যাই তাদের আটকাবে না। আসলে এখান থেকে আসার মতো আসলে এই যে উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্টগুলো রয়েছে, শামসুদ্দিন আবুল কালাম আসলে এই উপন্যাসে কি কি বিষয়বস্তু তুলে ধরেছেন, বা তার উপন্যাসের বৈশিষ্ট্যই বা কি, বা বিশেষ বিশেষ চরিত্রও আসতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে ছোট করে একটা সুন্দর একটা লাইন তুলে দিয়ে ব্যাখ্যা আসতে পারে, এভাবে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে দুটি রোমান্টিক উপাখ্যানের মধ্য দিয়ে দক্ষিণ অঞ্চলের নিম্নবর্গের মানুষ, অর্থাৎ বরিশাল অঞ্চলের নিম্নবর্গের মানুষের সংগ্রাম, দারিদ্রতা, আনন্দ, বেদনা, হতাশা, তাদের নারী দুরবস্থা, নদী, মাঝি, প্রকৃতি, উপভাষা, ভাষা, রূপকথা, উপকথা, বেশ্যাবৃত্তি, বাবুদের ক্ষমতা, সকল কিছু কিন্তু এখানে দেখেছে। তবে আমরা কিন্তু এই পুরো উপন্যাসটাতে যদিও পারিবারিক নির্যাতনের কথা দেখতে পারি, আমরা কিন্তু সামাজিকভাবে নির্যাতনের কথা খুব কমই দেখতে পারি। যেমন জমিদার কর্তৃক শোষক শ্রেণী বা শোষক শ্রেণীর শাসক শ্রেণী কিন্তু খুব একটা দেখতে পারি না, বা তাদের আধিপত্যটাও কিন্তু আমরা খুব একটা দেখতে পারি না। তবে হ্যাঁ, লম্পট দুশ্চরিত্র কিছু লোক আমরা দেখতে পারি। এখানে শুধুমাত্রই যে আসলে তাদের রোমান্টিক উপাখ্যান দুটো দেখেছি, আর এবং তাদের দারিদ্রতা, হতাশা, বঞ্চনার বা তাদের দুর্বিষহ যন্ত্রণার কথাগুলি এখানে পড়েছি। তো যাই হোক, আমরা দেখলাম হচ্ছে কাশবনের কন্যা, মূল বিষয়বস্তু, প্রধান চরিত্রসমূহ, উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্ট। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।